কলকাতা ও হাওড়া পুরসভার ভোটের প্রস্তুতি শুরু বিজেপির। আসন পুনর্বিন্যাসে বেড়েছে ওয়ার্ড সংখ্যা। শাসকের জনপ্রিয়তা কি কমেছে? বিরোধীদের হাতিয়ার কোন ইস্যু? কালীঘাট বা ঋতব্রত শিবিরের কি অবস্থা? দেখুন পুরো 26। তথ্য তত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দীর্ঘদিন আগে, অর্থাৎ তিনি মুখ্যমন্ত্রী পদে আসার কিছুদিনের মধ্যেই তিনি ঘোষণা করেছিলেন যে 7ই ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভার যে বোর্ড তা গঠন করতে হবে। এবং তারপরে আমরা দেখেছিলাম যে গত 12ই আগস্ট বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডাকা হয় এবং সেই অধিবেশনে এই সংশোধনীয় আনা হয় যে কলকাতা পুরসভা এবং হাওড়া পুরসভা, এই দুটি পুরসভারই আসন পুনর্বিন্যাসের মাধ্যমে তার ওয়ার্ড সংখ্যা বাড়ছে। কলকাতা পুরসভায় ওয়ার্ড সংখ্যা ছিল 144, সেই ওয়ার্ড সংখ্যা বেড়ে হচ্ছে 209। অন্যদিকে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ছিল 50, সেই ওয়ার্ড সংখ্যা বেড়ে হচ্ছে 65। একথা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আগেই জানিয়েছিলেন যে এই ওয়ার্ড সংখ্যা বাড়তে চলেছে এবং সেই ওয়ার্ড সংখ্যাও তিনি ঘোষণা করেছিলেন। বিশেষ অধিবেশনে সেই সংশোধনী পাশ করিয়ে নেওয়া হয় এবং এই যমজ যে শহর, সেই যমজ শহরের যমজ পুরসভার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুরু হয়ে গেল আজ থেকেই। এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই প্রস্তুতি পর্বে ভারতীয় জনতা পার্টির পক্ষে কোন বিষয়গুলো রয়েছে, বিরোধীদের হাতিয়ার কোন ইস্যুগুলো হতে চলেছে, এবং বিরোধীতে এবার শুধুমাত্র তৃণমূল কংগ্রেস, বাম বা কংগ্রেসের মধ্যে সীমাবদ্ধ নয়, তৃণমূল কংগ্রেসের মধ্যেও দুটি ভাগ হয়ে গিয়েছে, একটি ঋতব্রত শিবির, একটি কালীঘাট শিবির। প্রত্যেকটি জায়গায় কে কোথায় এগিয়ে। বিজেপি শাসকের জনপ্রিয়তা এই প্রায় 100 দিনের একটু বেশি সময় হয়েছে, সেই সময়ে শাসকের জনপ্রিয়তা বাড়লো না কমলো? বিধানসভা নির্বাচনের নিরিখে কোথায় এগিয়ে কোথায় পিছিয়ে বিজেপি, এই সমস্ত নিয়েই আলোচনা এই আমার আজকের প্রতিবেদনে। একদম প্রথমেই যেটা আপনাদের সামনে রাখবো, যে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি। এই দুটি নির্বাচনকে কেন্দ্র করে, দুটি নির্বাচন নভেম্বরেই হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। 209টি ওয়ার্ডে কলকাতা পুরসভা, 65টি ওয়ার্ডে হাওড়া পুরসভা। ইতিমধ্যেই পথসভা যে শুরু হয়ে গিয়েছে, সেটা হয়তো আমার মতো আপনারাও অনেকে দেখেছেন, বিভিন্ন পাড়ায় পাড়ায় শুরু হয়ে গিয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে ছোট ছোট করে পথসভা। এবং এর পাশাপাশি নতুন বোর্ড গঠন করার বিষয়ে যে কি কি করতে হবে তা নিয়ে সল্টলেকে রাজ্য বিজেপির যে কার্যালয় রয়েছে সেখানে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উত্তর এবং দক্ষিণ কলকাতার বিধায়করা ছিলেন এখানে উপস্থিত। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা বাংলার দায়িত্বপ্রাপ্ত সুনীল বনসাল, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, এছাড়া স্বপন দাশগুপ্ত, সজল ঘোষ, রিতেশ তিওয়ারি, শারদ মুখোপাধ্যায়ের মতো একাধিক বিধায়ক মন্ত্রী তারা রয়েছেন। মূলত কলকাতা পুরসভার যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে দলের সাংগঠনিক শক্তি এই সময় কতটা রয়েছে সেটা যেমন ঝালিয়ে নেওয়া হয়েছে, তার পাশাপাশি প্রার্থী বাছাইয়ের মতো একটা পরিস্থিতি, বুথগুলোর কি জায়গায় রয়েছে সেগুলো সম্পর্কে একটা প্রাথমিক মূল্যায়ন, এবং কে কে কোন কোন জায়গা থেকে কিভাবে কাজ করবে তার একটা সার্বিকভাবে কিভাবে কলকাতার জেলা ভিত্তিক যে ওয়ার্ডের সংগঠন তাকে আরো কিভাবে ভালো করা যায় সেটা একটা ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে কারা কারা কোন দায়িত্বে থাকছেন সেটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যেমন কলকাতা পুরসভার জন্য ইনচার্জ ঘোষণা করা হয়েছে ডক্টর সুকান্ত মজুমদারকে, যিনি কেন্দ্রীয় মন্ত্রীও বটে। কো ইনচার্জ করা হয়েছে শ্রী অনিন্দ ব্যানার্জিকে, রাজু ব্যানার্জি বলেই যিনি পরিচিত, রাজ্য সহ সভাপতি। কনভেনার করা হয়েছে শ্রী তাপস রায়কে, এমআইসি পশ্চিমবঙ্গ সরকারের মিনিস্টার। আর কো কনভেনার করা হয়েছে রিতেশ তিওয়ারিকে, কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক যিনি রয়েছেন, কো কনভেনার হয়েছেন তিনি। হাওড়া পুরসভার ক্ষেত্রে ইনচার্জ হয়েছেন রাহুল সিনহা, যিনি রাজ্য বিজেপির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে রাজ্য বিজেপির সভাপতির পদ অলংকৃত করেছিলেন, এরপরে সাংগঠনিক দায়িত্ব ছিল, বর্তমানে রাজ্যসভার সাংসদ। এছাড়া কনভেনার রয়েছেন সঞ্জয় সিংহ, তিনি বালি বিধানসভা কেন্দ্রের বিধায়কও বটে। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি যে এই যে পরিস্থিতি, তাতে
রাজ্য বিজেপির সামনে একটা বড় জায়গা রয়েছে, যে একদিকে যেমন সাংগঠনিক প্রস্তুতি কোন জায়গায় রয়েছে সেই মূল্যায়ন তারা করবেন, এবং আগামী দিনে কিভাবে তারা এগোবেন এই নির্বাচনের লড়াই করার ক্ষেত্রে তাদের রণকৌশল কি হবে সেইগুলো যেমন এরা ঠিক করবেন, এবং সেটাকে যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় তার জন্য স্থানীয় স্তরে যে সমস্ত কর্মীদের যে দায়িত্ব পালন করা হচ্ছে তার মূল্যায়নও করবেন তারা। তবে একটা বড় ব্যাপার, এই 209টি আসনে ভারতীয় জনতা পার্টিকে প্রার্থীর খোঁজ করতে হবে, অন্যদিকে হাওড়ার জন্য 65টি আসনে। কেন বলছি খোঁজ করতে হবে? তার কারণ এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির যে জনপ্রিয়তা রয়েছে, বহু মানুষ টিকিটের প্রত্যাশী হয়েছেন। এদের মধ্যে কার উইনেবিলিটি কতটা, কার স্থানীয় স্তরে ভাবমূর্তি কতটা ভালো, এটা জানার জন্য ভারতীয় জনতা পার্টির যে পরিমাণ ওয়ার্ডগতভাবে বুথ ভিত্তিক যে সংগঠন থাকা দরকার সেই সংগঠনটা নেই বলে রাজনৈতিক মহলের একাংশ বলছে। কেন বলছে? তার কারণ ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছিল তার ভিত্তিতেই মূলত বিজেপিকে মানুষ আনতে চায়, এবং বিজেপি এসেছে রাজ্যে। কিন্তু বিজেপির সংগঠন কতটা তৈরি ছিল তা নিয়ে এখনো পর্যন্ত একাংশের সন্দেহ রয়েছে, এবং সেই জায়গা থেকে তারা মনে করছেন যে এই যে এত বিপুল সংখ্যক টিকিট প্রত্যাশী তৈরি হয়ে গিয়েছেন, প্রত্যেকেই বলছেন যে এই নির্বাচনে তিনি দলের হয়ে নির্দিষ্ট ওয়ার্ডের প্রার্থী হবেন। এই প্রার্থী হওয়ার পেছনে একটা অর্থনৈতিক বিষয় তো রয়েছে, ফলে প্রত্যেকেই সেই অর্থের মধু ভাণ্ডের দিকে প্রত্যেকেরই নজর রয়েছে, এবং সেই মধু ভাণ্ডে কাকে সুযোগ দেবে বিজেপি এবং কাকে দেবে না এই প্রত্যেকটা নিয়েই বিজেপি, এর আগেও আমরা দেখেছিলাম টিকিটের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির যে সেন্ট্রাল এভিনিউ এর যে অফিস রয়েছে সেখানে বিরাট বিক্ষোভেরও সৃষ্টি হয়েছিল। প্রত্যেকটি ক্ষেত্রেই তাই হয়। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম রাজ্য বিধানসভার নির্বাচনের আগে, তাদের ক্ষেত্রেও হয়েছিল, বিজেপির ক্ষেত্রেও হয়েছিল। ফলে সেক্ষেত্রে এইটা একটা বড় ব্যাপার। এর বাইরে কি কি আছে? এর বাইরে বিজেপির যে 110 দিনের মতো যে শাসন হয়েছে, এই 18ই অগস্ট এই বিজেপির 100 দিনের মতো হয়েছে, এবং এখন ধরুন 110 দিনের মতো সরকার হতে চললো। এই 110 দিনের শাসনে বিজেপির বিরুদ্ধে কোন কোন ইস্যুগুলো বিরোধীরা আগামী দিনে কলকাতা পুরসভা বা হাওড়া পুরসভার ক্ষেত্রে তাদের হাতিয়ার করে তুলতে পারে, সেটা একটা বড় ফ্যাক্টর। এবং সেক্ষেত্রে বিরোধীদের হাতিয়ার কোনগুলো? রাজ্য বিজেপির সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তগুলোকেই বিজেপিরা বা বিজেপি বিরোধীরা তাদের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে চাইবে। যেমন রাজ্য বিজেপির পক্ষ থেকে আমরা দেখেছিলাম যে তাদের যে দলীয় নীতি সেই নীতি তো বাস্তবায়িত করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম সরকারে আসার পরপরই দুটি খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এক হকার উচ্ছেদ, দুই বুলডোজার নীতির প্রণয়ন। এই যে বুলডোজার নীতি, যে আমরা দেখেছিলাম তপসিয়া অঞ্চলে বুলডোজার চলেছিল, আরো বেশ কয়েকটি জায়গায় বুলডোজার চলেছে, এবং হকার উচ্ছেদ হয়েছে হাওড়া স্টেশন, দমদম, যাদবপুরের মতো বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের মতো সিদ্ধান্ত নেওয়া হয়, আরো বেশ কয়েকটি জায়গায় হয়েছে। সেই হকার উচ্ছেদের সিদ্ধান্ত, যে ক্ষেত্রে বিরোধীদের বক্তব্য ছিল যে পুনর্বাসন ছাড়াই হকার উচ্ছেদের যে সিদ্ধান্ত বা নীতি নিয়ে এগিয়ে চলেছে বিজেপি সরকার, তাতে পুঁজিবাদী সরকার বা পুঁজিবাদী দর্শনেরই ছাপ মিলছে, এবং সেক্ষেত্রে প্রান্তিক মানুষের সুরাহার কথা একেবারেও এই সরকার ভাবছে না। হকার যদি দেখতে খারাপ লাগে বা রেলের জমি অধিগ্রহণ করে থাকে তাহলে তাদেরকে তুলে দেওয়া হবে, আইন কথা বলছে ঠিকই, কিন্তু সরকার কি মানবিক হবে না? সরকার কি এদের তুলে দেওয়ার আগে একটা পুনর্বাসনের বন্দোবস্ত করবে না? এই প্রশ্নটাও কিন্তু বিরোধীদের পক্ষ থেকে ছিল। ফলে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। দ্বিতীয়ত যেটা, বুলডোজার প্রশাসন, যে বুলডোজার প্রশাসনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারেও আমরা দেখেছিলাম যে ইউপি সরকারের ক্ষেত্রে, যোগী আদিত্যনাথ সরকারের ক্ষেত্রেও যখন বুলডোজার চলেছিল তখন তার তীব্র বিরোধিতা করা হয়েছিল এলাহাবাদ হাইকোর্টের পক্ষ থেকে এবং শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও, কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় বুলডোজার চলে। এবং এক্ষেত্রেও আমাদের রাজ্যেও যখন ঘটেছে তখন সেই বুলডোজার নীতি নিয়ে আমরা দেখেছিলাম আদালতের কি পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ যে বিরূপ ছিল সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, তারপরেও বুলডোজার চলেছিল। এটা একটা। এই দুটো ক্ষেত্রকে একদম প্রথমেই রাজ্যের সরকার এসে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিল শুভেন্দু অধিকারীর সরকার, যেগুলো হয়তো কলকাতা পুরসভার ক্ষেত্রে বিরোধীদের হাতিয়ার হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। দুই,
ফুটপাত বিতর্ক, আপনারা একদম সকলেই জানেন, ওই দুধ গরম করার বিতর্ক, যেটা কলকাতাকে সুন্দর করতে গিয়ে কলকাতার রাস্তায় এভাবে হকারদের সরিয়ে দেওয়া, এবং যেই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এই ফুটপাথের ওই দুধ গরম করতে যাওয়া ওই প্রান্তিক পরিবার, দুস্থ পরিবারের দায়িত্ব তিনি বা তার দলের সহকর্মীরা নিতে প্রস্তুত রয়েছেন, সঙ্গে সঙ্গে দেখলাম পুলিশ দিয়ে ওই যে দুস্থ পরিবারের ওই মহিলাকে পাঠানো হলো জনতার দরবারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে তিনি গেলেন এবং শুভেন্দু অধিকারী বললেন যে তার থাকার বন্দোবস্ত করে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। এরকম তো বহু দুস্থ পরিবার রয়েছে, কতজনের দায়িত্ব নিতে পারবে সরকার আমরা জানি না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বলার আগে, অর্থাৎ শনি রবি সোম এই 3 দিন এই সিদ্ধান্তটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে আসেনি। মঙ্গলবার সেই সিদ্ধান্ত এলো, যখন মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই ঘোষণা করে দিলেন যে তিনি এই দায়িত্ব নিতে প্রস্তুত। এটা শুভেন্দু অধিকারী যদি তার মন্ত্রী বলার পরপরই যদি তিনি এটা ঘোষণা করতেন, তাহলে হয়তো এটাকে বিরোধীরা হাতিয়ার করতে পারতো না। কিন্তু এবার এটা বিরোধীরা হাতিয়ার করলে সেই হাতিয়ার করার পর সেই বক্তব্যকে, সেই রাজনৈতিক ইস্যুকে তারা কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে সেটা পরবর্তী বিষয়। কলকাতা পুরসভা এলাকায় বিভিন্ন জায়গায়, সেই গুলশান কলোনির মতো জায়গা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পুকুর বুজিয়ে, জলা জমি বুজিয়ে দখলদারি চলেছে, এবং সেই দখলদারির ক্ষেত্রে যাদের নাম রয়েছে তাদের মধ্যে অন্যতম এই জাভেদ খান, সেই কসবার বিধায়ক জাভেদ খান বা তার পুত্র, তার নাম বারংবার বিরোধীরা অভিযোগ করেছে। সেই জাভেদ খান ঋতব্রত শিবিরে যোগদানের পর তার বিরুদ্ধে গত 3 মাসে কোনো পদক্ষেপ হয়নি। কয়েকজন কাউন্সিলরের বিরুদ্ধে পদক্ষেপ হয়েছে, কিন্তু জাভেদ খানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয়নি। এছাড়াও বেশ কয়েকজন কাউন্সিলর রয়েছেন যারা খিদিরপুর অঞ্চলে বা বন্দর এলাকায়, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয়নি, তাদের বিরুদ্ধেও এই ধরনের অভিযোগ রয়েছে, বিপুল অঙ্কের টাকা পয়সা তাদের, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয়নি। অর্থাৎ এক্ষেত্রে এই যে পুকুর বুজিয়ে, জলাজমি বুজিয়ে যে বড় বড় ইমারত তৈরি করা, সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ না করা হয়, তাহলে কিন্তু সেটা খুব একটা ভালো বার্তা যায় না। যেখানে মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে তারাতলা ঘটনার প্রেক্ষিতে বলেছিলেন যে শুধু কালী ব্যানার্জি নয়, কালীর সঙ্গে কলমও থাকবে, অর্থাৎ ফিরহাদ হাকিমের বিরুদ্ধেও পদক্ষেপ হবে, এবং যদি কলমের বিরুদ্ধে পদক্ষেপ হয় তাহলে দোয়াতের বিরুদ্ধেও হবে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও হবে। কিন্তু কালীর সঙ্গে কলম বা দোয়াত কারোর বিরুদ্ধেই কোনো পদক্ষেপ করতে দেখতে পাওয়া যায়নি। কলম ইতিমধ্যেই, অর্থাৎ ফিরহাদ হাকিম ইতিমধ্যেই ঋতব্রত শিবিরে যোগদান করেছেন, কিন্তু মেয়র হিসেবে তার যে সমস্ত ব্যর্থতাগুলো ছিল, সেই ব্যর্থতা, যেমন একদিকে বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ, তার পাশাপাশি জলাজমি বুঝিয়ে মানে সেই সমস্ত ক্ষেত্রে যে পদক্ষেপ, সেগুলো ফিরহাদ হাকিম করেননি, কিন্তু তার বিরুদ্ধে মানে অর্থাৎ ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এই বিষয়ের প্রেক্ষিতে কোনো পদক্ষেপও করেনি শুভেন্দু অধিকারী সরকার। আইন শৃঙ্খলার ক্ষেত্রে শহর কলকাতার আইন শৃঙ্খলার প্রেক্ষিতে আমরা দেখেছি একদম শুভেন্দু অধিকারীর সরকার শুরু হওয়ার পরপরই বেহালায় একটি ধর্ষণের ঘটনার অভিযোগ করা হয়েছিল বিরোধীদের পক্ষ থেকে, কিন্তু সেই ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে কোনো পদক্ষেপ নেই। দ্বিতীয়ত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার প্রেক্ষিতে দেখতে পাওয়া গিয়েছিল রাজ্য বিজেপির বিধায়ক, যিনি যাদবপুর কেন্দ্রের বিধায়ক হলেও যাদবপুর বিশ্ববিদ্যালয় তো যাদবপুরের অন্তর্গত নয়, তা সত্ত্বেও তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন, এবিভিপির সঙ্গে তিনি সামিল হয়েছিলেন, এবং বেশ কিছু মানুষকে দেখতে পাওয়া গিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঁচিল টপকে ভেতরে ঢুকতে, তাদের চিহ্নিত করা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে যে তারা কারা, বা বামেদের পক্ষ থেকেও চিহ্নিত করে দেওয়া হয়েছিল, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হচ্ছে না বলেই অভিযোগ বিরোধীদের। ফলে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কি পরিস্থিতি রয়েছে, এর পাশাপাশি ধরুন একটি থানা, সেই থানাকে কার্যত, থানার মধ্যে পুলিশ কর্মীদের কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল, থানাটাই একেবারে পুরোপুরি ভাবে তার দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করা হয়েছিল। অভিযোগ করেছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, এবং সেক্ষেত্রেও সেটা ইন্টালি হোক, মানিকতলা হোক, যে থানাই হোক না কেন, সেইখানে এই ঘটনাগুলো যদি ঘটে, যে পুলিশকেই থানার মধ্যে বন্ধ করে দেওয়া হবে বা থানার দরজা বন্ধ করে দেওয়া হবে, থানার মধ্যে বন্দি করে দেওয়া হবে পুলিশকে, এইসব ঘটনা যদি ঘটে, তাহলে কলকাতা শহরের আইন শৃঙ্খলা কতটা ভালো তা নিয়ে প্রশ্ন উঠে যায়। ফলে কলকাতা পুরসভার ক্ষেত্রে কিন্তু এগুলো পড়ছে।
এরপরে আমরা দেখলাম কি যে একটি ভিডিও প্রকাশ্যে এলো, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে এই ভিডিওটাও প্রকাশ করলেন কুণাল ঘোষ। তিনি বললেন কি যে একজন বিজেপির যুবনেতা সেই 5 লক্ষ টাকা আরেকজনকে দিয়ে দিচ্ছেন, বাড়ি ভাড়াটে তুলে দেওয়ার জন্য নাকি সেই টাকাটা নেওয়া হয়েছিল, এবং সেটাও নিয়েছিলেন কোন রাজ্য বিজেপির বিধায়ক। শেষ পর্যন্ত যুবনেতার হাত দিয়ে সেই টাকা দেওয়া হচ্ছে এবং তার ভিডিওগ্রাফি করে রাখা হচ্ছে, যাতে পরবর্তীকালে না বলা যায় যে টাকা নিয়ে টাকা ফেরত দেওয়া হয়নি। দুর্নীতির কোনো পদক্ষেপ হলেই শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন সে বিষয়ে পদক্ষেপ হবে। তো দুর্নীতির ঘটনার কথা যাতে না অভিযোগ ওঠে সেই জন্যই বোধহয় 5 লক্ষ টাকা ফেরত দেওয়া হলো। কিন্তু এটাও ঘটনা, যারা দুর্নীতিতে অভিযুক্ত ছিল তৃণমূল কংগ্রেসের জমানায়, তারা ঋতব্রত শিবিরে যোগদান করার পরেই তাদের বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ বিশেষ হয়েছে বলে এমন দেখতে পাওয়া যায়নি। ফলে দুর্নীতি দমনে শুভেন্দু অধিকারীর সরকার কতটা আন্তরিক তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। এবার এই ফলে এই ইস্যুগুলো রাজ্য বিজেপির বিরুদ্ধে ইস্যু হিসেবে, হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে বিরোধী রাজনৈতিক দলগুলো, সেটা নিঃসন্দেহে বলা যায়। এবার আসি বিধানসভার ভিত্তিতে কে কোথায় এগিয়ে যদি আমরা দেখতে চাই, তাহলে সংক্ষেপে যেটা আমি বলবো যে প্রথমত কলকাতা পুরসভা যে এলাকা রয়েছে, সেই কলকাতা পুরসভার এলাকার ভিত্তিতে যদি আমরা ভাগ করে নিই, তাহলে উত্তর কলকাতার 7টা বিধানসভা রয়েছে। এই 7টা বিধানসভায় বিজেপি 40টা ওয়ার্ডে এগিয়ে রয়েছে, মাত্র 20টা ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। মাথায় রাখতে হবে এই যে 20টা ওয়ার্ডে তৃণমূল এগিয়ে রয়েছে, সেখানে সেই সমস্ত জায়গায় মানুষ কতজন তৃণমূল কালীঘাটকে ভোট দেবে, কতজন তৃণমূল ঋতব্রত শিবিরকে ভোট দেবে এখন অব্দি আমরা জানি না, এবং সেই দলীয় প্রতীকটা কি হবে নির্বাচনী আগে কিন্তু সেটাও স্থির করে দিতে হবে নির্বাচন কমিশনকে যে প্রতীকটা কারা পাচ্ছে। সব মিলিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনে কলকাতা পুরসভার যে 144টি ওয়ার্ড ছিল, সেই 144টি ওয়ার্ডের মধ্যে 102টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি, 42টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এই তৃণমূলের মধ্যে কটা রয়েছে কে জানে, মানে কোন দিকে কতগুলো অংশ রয়েছে। মোট 17টা বিধানসভা রয়েছে। 17টা বিধানসভার মধ্যে বিজেপি জিতে রয়েছে 10টা বিধানসভা কেন্দ্রে, 7টা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস। দক্ষিণ কলকাতার 4টে আসন, রাসবিহারী, বালিগঞ্জ, কলকাতা বন্দর, ভবানীপুর, 4টে আসনেই বিজেপি এগিয়ে রয়েছে 20টা ওয়ার্ডে, তৃণমূল এগিয়ে রয়েছে 12টা ওয়ার্ডে। যাদবপুর, টালিগঞ্জ যে সাংগঠনিক জেলার, বিজেপি এগিয়ে রয়েছে 22টা ওয়ার্ডে, তৃণমূল এগিয়ে রয়েছে 3টে ওয়ার্ডে। বেহালার দিকে বিজেপি এগিয়ে রয়েছে 20টি ওয়ার্ডে, তৃণমূল এগিয়ে রয়েছে 7টি ওয়ার্ডে। অন্যদিকে যাদবপুরের মতো যে বিধানসভা, মানিকতলা, যাদবপুর, শ্যামপুকুর, বেহালা পশ্চিম, এগুলোয় কোনো ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস এগিয়ে নেই। এগুলো সব জায়গাতেই ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে। আর যদি একবার একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ডের দিকে যদি এগিয়ে যাই, তাহলে 77 নম্বর ওয়ার্ড, সেটা সংখ্যালঘু এলাকা, ফলে সেই এলাকা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 22,000 ভোটে এগিয়ে রয়েছেন। বাকি যে ওয়ার্ডগুলো রয়েছে, বাকি 7টি ওয়ার্ডেই পিছিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে 4-5 হাজার ভোটে ব্যবধান রয়েছে, তৃণমূল কংগ্রেস সেই জায়গাতেই হেঁটেছে। এমনকি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, তার যে ওয়ার্ড 82 নম্বর ওয়ার্ড, সেখানেও বিপুল সংখ্যক ভোটে ফিরহাদ হাকিম পিছিয়ে রয়েছেন। অন্যদিকে যদি সংখ্যালঘু এলাকাগুলো দেখি, যে গার্ডেন রিচ, রাজাবাজার, বেলগাছিয়া, মেটিয়াবুরুজ, এই সমস্ত জায়গায় তৃণমূলই মূলত রয়েছে, তৃণমূলের কোনো বিকল্প সেই জায়গাতে কোনো ছাপ ফেলতে পারেনি। এক্ষেত্রে এই সমস্ত জায়গা থেকে এখনো পর্যন্ত, এটা 144টা ওয়ার্ডের হিসেব, 209টা হয়ে গেলে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে যেটা বিরোধীদের আশঙ্কা, যেভাবে আসন পুনর্বিন্যাস করা হয়েছে, তাতে রাজ্যের শাসক দল বিজেপি তারা অনেকটাই তাদের যাতে সুবিধা হয় তেমন ভাবেই আসন পুনর্বিন্যাস করেছে বলে বিরোধীদের একাংশের আশঙ্কা বা তাদের অভিযোগ। সেটা অন্য বিষয়, কিন্তু এর মধ্যে আবার দুটো ভাগ রয়েছে। তৃণমূল কংগ্রেস মানে বিরোধীদের মধ্যে দুটি ভাগ, একটি কালীঘাট, একটি ঋতব্রত শিবির। কিন্তু ঋতব্রত শিবিরের জনভিত্তি কতটা রয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে, এবং এরই সঙ্গে সঙ্গে উঠে আসছে যে এবারের পুরসভা ভোট আদৌ শান্তিপূর্ণ হবে তো। কারণ একদিকে ঋতব্রত শিবির, যাদের প্রমাণ করার দায়িত্ব রয়েছে যে মানুষ তাদের পক্ষে, কালীঘাট শিবির তারা অবশ্যই চাইবে এই নির্বাচনটায় তাদের ভোট পার্সেন্টেজটা বাড়িয়ে যাতে
এইটা দাবি করতে পারে তারা যে তারাই প্রকৃত বিরোধী। যে রাজ্য বিধানসভায় যত বিধায়ক নিয়েই ঋতব্রত শিবির বসে থাকুক না কেন, ভোট পার্সেন্টেজের হিসেবে আদতে তারাই প্রকৃত বিরোধী শিবির। একই সঙ্গে নতুন সিম্বল, দলীয় প্রতীক যে পক্ষই পাক না কেন, সেই দলীয় সিম্বলকে চিনিয়ে ভোটে জিতে আসা, ভোটের পার্সেন্টেজ বাড়ানো, এটাও কিন্তু দুপক্ষের কাছে একটা চ্যালেঞ্জ থাকবে। অন্যদিকে বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ, এই যে 110 দিনের যে এখনো পর্যন্ত সরকার, সেই সরকারটা নভেম্বর মাস নাগাদ অনেকটাই বেশি বেড়ে যাবে এবং সেই সময় প্রায় আরো 3 মাস আমরা কাটিয়ে ফেলবো। ফলে আরো 100 দিন, মানে ধরুন বুঝতেই পারছেন প্রায় 200 দিনের সরকার হতে চলেছে। তো তখন বিজেপির বিরুদ্ধে আদৌ কি কোনো তাদের শাসকের হিসেবে তাদের কি জনপ্রিয়তা আদৌ কমবে? যে হাতিয়ারগুলোর কথা বললাম বিরোধীদের বর্তমান হাতিয়ার হয়ে উঠতে পারে, সেই হাতিয়ারগুলো বিরোধীরা কতটা কাজে লাগাতে পারে সেটাও অবশ্যই দেখার। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি যে তাদের নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল সে কথা বলাই যায়। দেখা যাক সেই প্রস্তুতি শেষ পর্যন্ত তাদের কতটা কাজে লাগে। আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করুন। দেখতে থাকুন অঙ্কুর এক তথ্য তত্ত্ব। নমস্কার।